আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ প্রিয় দর্শক, 21 রাতে আপনারা নিশ্চয়ই যারা একটু সারা বিশ্বের খোঁজ খবর সম্বন্ধে জানার চেষ্টা করেন তারা নিশ্চয়ই জানেন এবং একই সঙ্গে শোকে বিহ্বল গত মঙ্গলবার পাকিস্তানের তালেবানি জঙ্গি হামলায় সন্দেহভাজন তালেবানি জঙ্গি হামলায় পাকিস্তানের পেশোয়ারের একটি স্কুলে, সেনা নিয়ন্ত্রিত একটি স্কুলে যেভাবে বর্বরোচিত হামলা চালানো হয় এবং সেখানে 132 জন শিশু সহ মোট 141 জন মারা যান। আমরা জানি না এটি কোন ধরনের বর্বরতা, শতাধিক শিশুর প্রাণ নিয়ে যারা পৈশাচিক উন্মত্ততায় মেতে উঠতে পারে এর ধিক্কার জানানোর ভাষা আমাদের নেই। কিন্তু বিশ্লেষণ চলছে, চুলচেরা বিশ্লেষণ। এটি কি শুধুই পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির ফল নাকি আন্তর্জাতিক কোনো রাজনীতি এর সঙ্গে জড়িত, এবং জঙ্গিবাদ আসলে কোন দিকে যাচ্ছে? ভারত তো উদ্বিগ্নই, পাশাপাশি প্রশ্ন আসছে যে বাংলাদেশ বা কতটুকু নিরাপদ। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, এবং তার পরপরে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমিনা মোহসিন। আমি জেনারেল রশিদ আপনাকে দিয়ে শুরু করি। যা হয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি মোটামুটি আমি বলেছি, এর বাইরে আমরা যদি বিশ্লেষণ করার চেষ্টা করি আসলে এই ধরনের হামলার পেছনে শুধুই তালিবানি জঙ্গিদের তাদের প্রতিশোধ পরায়ণতা নাকি অন্য কিছু রয়েছে? বিষয়টা নিঃসন্দেহে জটিল, কিন্তু প্রথমে বলতে চাই যে এরকম একটি ঘটনা যেখানে শিশুদের হত্যা করে রাজনীতি বলেন, জঙ্গিত্ব বলেন, যাই এখানে হয়ে থাকুক, সেটি হচ্ছে আমি শোকার্ত, আমি ক্রোধান্বিত। কারণ এই ধরনের ঘটনা পৃথিবীতে চলতে দেওয়া যায় না। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে সর্বশেষ খবর অনুযায়ী তালেবান, যেটা টিপিপি, তেহরিকে পাকিস্তান তালেবান, এই যে জঙ্গি দলটি আছে এটি এর দায়িত্ব স্বীকার করেছে। তারা এটাও বলেছে তাদের যে 6 জন জঙ্গি ওখানে ঢুকেছিল তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে বড় ছাত্রদের গুলি করবা, ছোটদের করবা না। এই যে নৃশংস যে একটি নির্দেশ, যে বড় ছাত্র ওখানে সবাই কিন্তু বয়স 16 বছরের নিচে যারা করছে। তো এটিকে প্রথম হলো যে পাকিস্তান, যে জঙ্গিরা পাকিস্তানের নিজস্ব দল হিসাবে আছে, তারা এই ঘটনাটি ঘটালো। এখন এখানে যে আপনি বললেন রাজনীতির যে সম্পর্ক, অবশ্যই রাজনীতির সম্পর্ক আছে। সেটি হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রনীতির ভুলের মাসুল এটা পাকিস্তান দিচ্ছে এখন। এই বিষয়টি প্রথমে হচ্ছে জঙ্গিদের একটি বিশেষ চরিত্রের একটি চরিত্র আমি বলছি, জঙ্গিবাদ ওই হাতকেই কামড়ায় যে হাত তাকে খাওয়ায়। এটি একটি সত্য, চিরন্তন সত্য কথা। তো সেক্ষেত্রে আমরা এখানে পর্যাপ্তভাবে সেটা দেখছি। পাকিস্তান হচ্ছে বিশ্বের যদি আপনি সব দেশকে দেখেন, সেটি হচ্ছে পাকিস্তান হচ্ছে জঙ্গির আতুর ঘর। এই আতুর ঘর থেকে তারা জন্ম নেয়, এখান থেকে জঙ্গি রপ্তানি হয় বিভিন্ন দেশে। তো সেই জায়গাটার ভেতরে পাকিস্তানের রাজনীতি পরিচালিত। আরেকটি বিষয় হচ্ছে পাকিস্তানের রাজনীতিতে এটাও দেখা যাচ্ছে পলিটিক্যাল ইসলামের পলিটিক্যাল স্পেস সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে। এই পলিটিক্যাল ইসলামের পলিটিক্যাল স্পেসের কারণে পাকিস্তানের কোনো রাজনৈতিক দল এখনো সবলভাবে এই জঙ্গিত্বের বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি। আজকে যেখানে ঘটনা ঘটলো পেশোয়ার, সেটি হচ্ছে ইমরান খান, তার দলের সরকার ওইখানে কাজ করছে। তো উনি যখন ক্ষমতায় আসার আগে উনি বলেছিলেন এই অঞ্চলে শান্তি স্থাপনের জন্য আমি আসছি, নির্বাচনে দাঁড়িয়েছি, মানুষ সে কারণেই ভোট দিয়েছে, সে কারণেই ভোট দিয়েছে। এবং তিনিই হচ্ছেন এই তালেবানদের সবচেয়ে বেশি সমর্থক। এবং তার সাথে ইদানিংকালে উনি নওয়াজ শরীফের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছেন, সেটার ক্ষেত্রে দেখা যায় যে সেখানেও পাকিস্তানের রাজনীতিতে যে রাজনীতি দলের সাথে এবং সামরিক বাহিনীর সাথে একটি দ্বিমুখী রাষ্ট্রনীতি পরিচালিত হয়। এই দ্বিমুখী রাষ্ট্রনীতির কারণেই পাকিস্তান কোন দিকে এগোতে পারে না। তো সেক্ষেত্রে পাকিস্তানের নিজস্ব স্বার্থে যেগুলো করা উচিত, যেটা পাকিস্তানের রাজনীতিবিদরা এখন অনুভব করছেন, সেটি সবসময় সামরিক বাহিনীর বিরোধিতার কারণে এটি জলাঞ্জলি হয়ে থাকে সবসময়। তো এই ক্ষেত্রে এই অবস্থাও ঠিক ওই একই অবস্থায় এসে এখন রাজনৈতিকরা অনুভূত করছেন যে এখানে একটি সমাধান প্রয়োজন। এই সমাধানের ক্ষেত্রে পাকিস্তানকে কি ছাড় দিতে হবে, সেখানেও আমার মনে হয় যে পাকিস্তানে যারা বিশারদ আছেন তাদের সাথে অনেকের সাথেই আমাদের
কথাবার্তা হয়েছে। তার মধ্যে তারা এই পর্যায়ে চলে যেতে গিয়েছেন যে পাকিস্তানকে এখন কাশ্মীর ভুলে যেতে হবে যদি সমাধান করতে হয়। জঙ্গিদের মধ্যে ভালো জঙ্গি এবং খারাপ জঙ্গি বলে এই যে দুটা বিভাজন পাকিস্তান করে থাকে, সেটি থেকে তাকে বেরিয়ে আসতে হবে। আরেকটি হচ্ছে জঙ্গিত্বের যে ডিনাইল সিনড্রোম সবসময় পাকিস্তান দেখিয়ে থাকে, সেটি থেকে বেরিয়ে আসতে হবে। জেনারেল ইব্রাহিম, পাকিস্তানের যে প্রখ্যাত সাংবাদিক হামিদ মীর তিনি একটি মন্তব্য করেছেন, মানে তিনি প্রশ্ন করেছেন যে সেনা নিয়ন্ত্রিত এই স্কুল এবং যেখানে কয়েক ধাপে নিরাপত্তা বেষ্টনী সবসময় থাকে, এতগুলো ধাপ পেরিয়ে কিভাবে এই স্কুলে এত বড় হামলা, একটি স্কুলে এত বড় হামলা করা সম্ভব হলো? এইগুলো আমাদেরকে, যারা আপনারা বিশ্লেষণ করছেন বা আমরা যারা আলোচনা করছি, আমাদেরকে মাথায় রাখতে হবে কিনা। এবং অভিযোগ রয়েছে পাকিস্তানের গোয়েন্দারা তারা নিজস্ব রাজনীতির কারণে জঙ্গিবাদ পুষে রাখছে বা উৎসাহিত করছে। আপনি দাওয়াত দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে, একুশে টিভিকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এবং দর্শক শ্রোতাকে সম্মান জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমাদের দেশের, বাংলাদেশের বিজয় দিবস গেল, 24 ঘন্টার বেশি হলো, মাত্র 25 ঘন্টা। আপনি প্রশ্ন করতেই পারেন পাকিস্তানের সন্ত্রাসবাদ জঙ্গিবাদের সঙ্গে আপনি বিজয় দিবসকে মিলাচ্ছেন কেন? মিলাচ্ছে এই মর্মে যে মেজর জেনারেল রশিদ সাহেব যে কথাটি বললেন, সেনাবাহিনীর উচ্চারণ সেখানে করেছেন পাকিস্তান সেনাবাহিনীর, আমি মিল খুঁজে পাচ্ছি যে পাকিস্তান সেনাবাহিনীর ঔদ্ধত্য এবং সত্যকে অস্বীকার করার প্রবণতা বাংলাদেশে 1971 সালে যে ভুলগুলো তারা করেছে তার জন্য অন্যতম অংশে দায়ী, বৃহত্তম অংশে দায়ী। এবং পাকিস্তানের রাজনীতিতে পাকিস্তান সেনাবাহিনী বা সামরিক বাহিনীর প্রভাব লোকে বলে কিছু কমেছে, কিন্তু আমি মনে করি জোয়ার ভাটার মতো, বাড়ে কমে এরকম একটা অবস্থা। পাকিস্তানে তালেবানদের বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে তারা যুদ্ধ করছে, এটা সত্য। বড় বড় অপারেশন করেছে, বিশেষ করে সোয়াত এলাকায় যে অপারেশনগুলো করেছিল সেগুলো কিছুটা সাফল্য পেয়েছিল। কিন্তু আমি মনে করি যে পাকিস্তানের রাষ্ট্রীয় ভিত্তিতে এই সন্ত্রাস মোকাবেলা করার, এই জঙ্গিবাদকে মোকাবেলা করার কোন সিদ্ধান্ত তারা নেয় নাই। মেজর জেনারেল রশিদ সাহেব যা বলেছেন তার সঙ্গে একমত অনেকাংশেই। আর অতিরিক্ত কথা যেটা, সেটা বলতে চাই, ভালো জঙ্গি মন্দ জঙ্গি শব্দটা ব্যবহার না করে আমি বলতে চাই যে জঙ্গি বা ভালো মন্দ আছে মোল্লা না, উনি বললেন যে এরকম একটা ডিফারেন্স, আমি বলছি না, অন্য বলেন আর কি, আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না কোন অবস্থায়। আমি বলতে চাচ্ছি যে অগ্রাধিকারটা বের করার জন্য যে জঙ্গিদের কোন অংশটাকে আপনি সবার আগে ট্যাকল করা প্রয়োজন, তো আমি মনে করি সেটা হচ্ছে তালেবান সম্প্রদায়কে মোকাবেলা করাটা সবার আগে প্রয়োজন। এর কারণ ওনারা ভৌগোলিকভাবেও একটা বিস্তৃত শক্তি এবং সাংগঠনিকভাবে বিস্তৃত শক্তি, ঐতিহাসিকভাবে রাজনৈতিক ক্ষমতার স্বাদ ওনারা নিয়েছেন, ভবিষ্যতে নেওয়ার আকাঙ্ক্ষা রাখেন। এটা হচ্ছে তালেবানদের বৈশিষ্ট্য। অপরপক্ষে অন্য যারা বিভিন্ন জায়গায় সন্ত্রাস করেন, করাচি শহরে করুক বা অন্য দেশেও যায় করুক, তারা এই তিনটা বৈশিষ্ট্য নাই। তারা হয় পেইড ফর ফরেন এজেন্ডা অর দে বিলিভ ইন সামথিং, দে ওয়ান্ট টু টেক রিভেঞ্জ। কিন্তু তালেবানদের মতো বৈশিষ্ট্যগুলো ওনাদের মধ্যে নাই। তো পাকিস্তানের জন্য সবচেয়ে বড় এই মুহূর্তের সমস্যা আমি মনে করি তালেবান সম্প্রদায়ের, তালেবান গোষ্ঠীর উত্থান এবং সেটাকে নিয়ন্ত্রণ করতে সরকারি ব্যর্থতা। এ প্রসঙ্গে আমি একটু ছোট বলতে চাই যে আমরা শুধু পাকিস্তানকে দোষ দিতে চাই না, তার সঙ্গে যোগ দিতে চাই বিশ্ব শক্তিকে, যে আমরাই মনে হয় ফুটবল খেলার মাঠ হয়ে যাই দক্ষিণ এশিয়া, এবং এটা শুরু হয় পাকিস্তান থেকে। কিরকম? আপনি যদি অনুগ্রহপূর্বক খেয়াল করেন, 80-র দশকের শেষ, 70-এর দশকের শেষ 78-79 আর 80-র দশকের শুরু, তখন এই যে রাশিয়ান ইনভেশন, আফগানিস্তানে যে রাশিয়া ক্ষমতা দখল করেছিল, তাদেরকে উৎখাত করার জন্য পৃথিবীর অপর পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমেই কিন্তু আফগানিস্তানের তরুণ সম্প্রদায়কে প্রশিক্ষণ দিয়েছে। যখন আফগানিস্তানে রাশিয়ান শক্তি ভরাডুবি হলো,
তখন কিন্তু মার্কিন শক্তি সাবান দিয়ে পানিতে হাতটা ধুয়ে পরিষ্কার হয়ে চলে গেল, ময়লাটা কিন্তু রেখে গেল কোথায়? পাকিস্তানে। এখন ময়লা দূষিত নদীর পানির মতো, বুড়িগঙ্গার পানি বলেন আর যেখানকারই বলেন, এটা বা সুন্দরবনে যখন সেলা নদীতে তেল পরে দূষিত হয়েছে, জোয়ার একদিকে যাবে, ভাটাতে আবার নামবে। এই প্রশিক্ষণ দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তানের মাধ্যমে অস্ত্র দিয়েছিল, সবকিছু দিয়েছিল। তারা চলে যাওয়ার পর ওই লোকগুলো গেল কই? ওই লোকগুলোর অস্ত্র গেল কই? তারা নিজেদেরকে ডাইভার্সিফাই করে বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করেছে। এই জায়গাটাই হ্যাঁ, আমি শেষ করে দিই, এখান থেকে অন্যদিকে অবশ্যই যাবেন। সেজন্য আমি মনে করি যে শুধু বাংলাদেশ, পাকিস্তান নয়, বাংলাদেশ বা আমরা যারা আরো উন্নয়নশীল রাষ্ট্র আছি, যাদের নিরাপত্তা নিয়ে চিন্তা করার যথেষ্ট অবকাশ আছে, এবং এই সকল সমস্যাগুলো, জঙ্গিবাদ বা মিলিটেন্সি শুধু হোম গ্রোন হয় না, বাইরের থেকেও অনেক সময় পৃষ্ঠপোষকতা পাওয়া যায়, সার দেওয়া হয়, পানি দেওয়া হয়। সার এবং পানি কোত্থেকে দেওয়া হয় সেই আলোচনা এখন যাচ্ছি না। অধ্যাপক আমিনুল হোসেন, জেনারেল ইব্রাহিম বলছিলেন যে মোল্লা ওমরের শাসন ব্যবস্থা যদি আমরা দেখি, যে এখান থেকে শুরু আফগানিস্তানে, আমরা কি শুধু এটুকু ধরে নেব যে তালেবান শুধু এখন তারা নিজস্ব নিয়ন্ত্রিত একটি জঙ্গি গোষ্ঠী, নাকি আন্তর্জাতিক কোনো ইন্ধন রয়েছে, যেটি একটু যোগসূত্র করার চেষ্টা করছেন সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম? এবং আমি আপনাকে আরো একটু ধরিয়ে দিতে চাই যে মোল্লা ওমর, ধারণা করা হয় মোল্লা ওমর এখন পাকিস্তানে রয়েছে এবং তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছে। আরেকটি বিষয় হচ্ছে যে মার্কিন নেতৃত্বাধীন আফগান সেনা, মানে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন যে ন্যাটো সৈন্য, এটা সংখ্যা কমছে। যখনই কমা শুরু করেছে তখনই কিন্তু এ ধরনের হামলা বেশি, মাত্রাটা বেশি বাড়ছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? দেখুন, প্রথমে আমি বলবো যে যেটা রশিদ ভাই বলেছিলেন যে এই ধরনের হত্যার কিন্তু আমরা নিন্দা জানাচ্ছি খুবই স্ট্রং ভাষায়। এবং আমি লক্ষ্য করছিলাম যে ভারতে ওখানে থেকে ওরা শোক বার্তা পাঠিয়েছে, এবং আমি এটাও বলবো, এটার সাথে যোগ করব যে বাংলাদেশেও আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আমরা সবাই শোক বার্তা পাঠিয়েছে। এবং সেখান থেকেই আমি একটা কথা বলতে চাই যে জঙ্গিদের যে কোনো দেশ নেই এবং জঙ্গিবাদের যে কোনো সীমানা নেই, সেটা প্রতিষ্ঠিত হয়ে যায়। আপনি যে প্রশ্নগুলো করেছেন আমার কাছে, দেখেন আমরা দেখছি আপনার যে প্রশ্নটা ছিল যে নেটো যখন সৈন্য প্রত্যাহার করছে আফগানিস্তান থেকে, তখন কি এগুলো বাড়ছে কিনা? আমি কিন্তু তা মনে করি না। আমার কাছে ওরকম কিন্তু স্ট্যাটিস্টিক্স নেই, হয়তো এটা রশিদ ভাই ভালো বলতে পারবেন। আচ্ছা, উনি যেহেতু বলছেন যে বাড়ছে, কিন্তু বাড়ছে এই যে প্রক্সি, মানে যেটা জেনারেল ইব্রাহিম বলছিলেন যে ধরেন বেসটা তো ছিল পাকিস্তানেই তো প্রশিক্ষণটা হচ্ছিল। এখন এই যে এরা যে এখানে থেকে যাচ্ছে, এটা শুধু এদের ব্রিডিং গ্রাউন্ড তা তো না, এদের তো এক ধরনের, ধরেন এটা কিন্তু এক ধরনের একটা ইন্ডাস্ট্রি ওরা তৈরি করে ফেলেছে। এটাকে অনেকে বলে যে এক ধরনের ইডিওলজিক্যাল ওয়ারফেয়ার তো আছেই, কিন্তু তার চাইতে বড় হলো কি, এরা নন স্টেট অ্যাক্টর্স এবং এমন ধরনের অ্যাক্টর্স যারা কিন্তু একটা বেশ প্রফিটেবল একটা ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলেছে। এই যে কারখানাটা এরা যে চালাবার জন্য তো আপনি একটু লক্ষ্য করেন, এদের কিন্তু ফিন্যান্সিংও আসতেছে। এরা এক ধরনের একটা মতবাদ নিয়ে আসছে। তারপরে আমরা দেখছি ইরাকে, সিরিয়ায়, বিভিন্ন জায়গায় এদের কিন্তু একটা যোগসূত্র আছে। ওরা এক ধরনের একটা শাসন ব্যবস্থা স্থাপন করার চেষ্টা করছে। একটা মোটা থেকে প্রশ্ন করি, এই এত অস্ত্র, এত অর্থ ওরা কোত্থেকে পাচ্ছে? কেউ ফাইন্যান্স না করলে, ফাইন্যান্স করছে না তা তো বলছি না। আমি প্রশ্ন আপনার কাছে রাখছি যে নিশ্চয়ই আন্তর্জাতিক কোনো সংযোগ রয়েছে। হ্যাঁ, আন্তর্জাতিক সংযোগ আছে। আমরা জানি যে এখানে অস্ত্র আসছে ওদের কাছে, ওরা এদের বেশ টাকা পয়সা আছে, একটা সৌদি মানি আসছে। তারপরে আমরা জানি যে সিরিয়াতে যে জায়গাটায় ওরা আছে, ইরাকে আছে, তেলের ঘাটিগুলো ওরা কন্ট্রোল করছে। এদের কিন্তু ট্রেড লাইনস গুলো ওপেন আছে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা
বিভিন্ন রেজিমকে অনেক ধরনের কন্ডেম করি, আমরা ওদেরকে অটোক্রেটিক বলি, কিন্তু যে ব্যবসা বাণিজ্যগুলো থাকে সেগুলো কিন্তু তাদের মানে চলতে থাকে। যেটা ইব্রাহিম ভাই কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাদের মাথায় রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রই কিন্তু এদেরকে একসময় তৈরি করেছে, এবং এদের এই তেলের উপরে তো এখনো তো ওয়েস্ট নির্ভরশীল আছে। এই ব্যবসাগুলো বিভিন্ন মাধ্যমে, হয়তো আমি যেটাকে আমরা বলি ফর্মাল সিস্টেম বা লিগ্যাল ডিপ্লোম্যাটিক চ্যানেলে না হলেও বিভিন্ন ভাবে তাদের এই ব্যবসাগুলো চলছে, এবং এদের আয়ের উৎসগুলো খুবই ভালোভাবে আছে। এবং অস্ত্রগুলো ওরা কোথা থেকে কিনছে? অস্ত্র যারা উৎপাদন করছে তাদের থেকেই তো তারা কিনছে। এবং আপনি যদি দেখেন না অস্ত্র কারা উৎপাদন করছে, আমরা তো করছি না। পাকিস্তান কি ধরনের অস্ত্র উৎপাদন করছে সে ধরনের তো না, এগুলো তো সবই হাইটেক অস্ত্র, এরা নিয়ে আসছে, অত্যাধুনিক অস্ত্র তাদের হাতে পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, সবার আগে পৌঁছে যাচ্ছে। আমি একটুখানি পাকিস্তান রাষ্ট্র নিয়ে যদি একটু মানে যে প্রশ্নগুলো আপনি ওনাদেরকে করেছিলেন, মানে এটা ইমপ্লিকেশনসটা আমরা যদি দেখেন পাকিস্তানে মানে আজকে পাকিস্তান এখানে মানে যে এক ধরনের একটা ধারাবাহিকতা কিন্তু আমরা দেখতে পারি যে পাকিস্তান রাষ্ট্র যেখানে অবস্থান করছে। প্রথমে তো আমরা বলবো যে পাকিস্তান প্রথম থেকে কিন্তু একটা সিভিল, একসময় বলা হতো যে সিভিল ব্যুরোক্রেসি চালাতো, পরে আমরা দেখলাম যে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি অ্যালায়েন্স যেটাকে আমরা বলতাম, কিন্তু সেই অ্যালায়েন্সে মিলিটারিটি তো প্রাধান্য পেল, তাই না? এবং কিন্তু এই ধাক্কায় আমার যেটা মনে হচ্ছে যে মিলিটারির একটা মানে দুটো পরপর ঘটনা মিলিটারির জন্য কিন্তু একটা সেটব্যাক হয়ে দাঁড়িয়েছে। একটা ওসামা বিন লাদেনের ব্যাপারটা ছিল, আর এটা একটা বিরাট, এগুলো কিন্তু মেজর ইন্টেলিজেন্স ফেলিয়ার্স। এবং ইট ইজ নট ইন্টেলিজেন্স ফেলিয়ার্স, বিকজ এখানে কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছিল যে 16ই ডিসেম্বরে এখানে না, আমি ওসামা বিন লাদেনের কথা বলছি। ওইটি তো ইন্টেলিজেন্স ফেলিয়ার যে বলা হবে, ইট ওয়াজ অর্গানাইজড ডিজাইন। হ্যাঁ, ইট ওয়াজ মানে না সাকসেস বলা যেতে পারে, এতদিন তাকে লুকিয়ে রাখতে পেরেছে ডিজাইন স্রেফ। জি না, যদি আপনি আমি যদি তর্কের খাতিরে আপনাদের কাছে সাথে ধরেও নি যে ইট ওয়াজ অ্যান ইন্টেলিজেন্স সাকসেস, যে তাকে ওখানে লুকিয়ে রাখা হয়েছিল, তাহলে আমাকে বলতে হবে পাকিস্তান রাষ্ট্র তাহলে সিভিল ব্যুরোক্রেসিটা কতটা উইক ছিল, মানে সিভিল সাইডটা কতটুকু উইক ছিল, স্টিল উইক। বাট আমার মনে হয় যে এই ধাক্কাগুলোর মাধ্যমে কিন্তু পাকিস্তানের একটা মানে আমি বলবো খুবই ক্ষীণভাবে আমি আশা করতে পারি যে মিলিটারি একটা ধাক্কা খাবে। আপনি যখন বললেন যে তারা বলছে যে উই শুড ফোরগো কাশ্মীর, তো ভিপিং বয় তো ছিল কাশ্মীরি, তাহলে পাকিস্তানে এখন হয়তো আমাদের আবার নতুন করে চিন্তা করতে হবে যে পাকিস্তানের সামরিক বাহিনীর কি ধরনের রোল হবে বা কি ধরনের স্পেস তারা। এই ঘটনাটা এমন একটা হতে পারে আর কি, এটা একটা এই ঘটনাটা মেবি এ ক্যাটালিস্ট আর স্টার্টিং পয়েন্ট, যে পাকিস্তানি কর্তৃপক্ষ, সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি উভয়ের মধ্যে মধ্যস্থতাকারী এবং যারা পিওর পলিটিশিয়ান সকলকেই একটা আত্মজিজ্ঞাসার মুখোমুখি করতে হবে। হ্যাঁ, এটা একটা সোল সার্চিং এর জায়গা। ডুইং জাস্টিস টু আওয়ার অ্যাডমিনিস্ট্রেশন এবং শুধু পাকিস্তানের জন্য না, এটা সবার জন্য, আমার মনে হয় পুরো বিশ্বের জন্য, যারা অস্ত্র উৎপাদন করছে, যারা জঙ্গিবাদকে জিয়ে রাখছে। কারণ আমার যদি ওয়ার মেশিনারি না থাকে, আমরা তো বলি তো আমেরিকান ইকোনমি সার্ভাইভই করে তার ওয়ার ইন্ডাস্ট্রি দিয়ে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দিস ইজ এ কাইন্ড অফ ডিনায়াল সিনড্রোম, যেটাকে আমরা এটা মনে করি। আফগানিস্তানের যে প্রবলেম সোভিয়েত ইনভেশনের পরে হয়েছে, আমেরিকা এটা সহায়তা করেছে এই আফগান মুজাহিদিন তৈরি করে যুদ্ধ করতে। তারপরে কি তারপরে হচ্ছে পাকিস্তানের যে স্টেট রোলটা, যে এই জঙ্গিত্বকে ডিসম্যান্টেল করা, সেটি পাকিস্তান না করে পাকিস্তানের আইএসআই গোয়েন্দা বাহিনী এই জঙ্গিকে তারা উৎসাহিত করে এটাকে জমিয়ে রেখেছে। কি জন্য? এটি হলো তারা এটিকে একটি পলিটিক্যাল, যেটাকে আমরা বলি রাজনৈতিক সস্তা ওয়েপন, তো সস্তা হাতিয়ার, যেটি সহজেই আপনি ব্যবহার করতে পারেন প্রক্সি ওয়ার হিসাবে। তো সেখানে আমি বলছি যে এইখানে যে প্রক্সি ওয়ার হিসেবে সে ব্যবহৃত করে, যে আপনি বললেন ভালো জঙ্গি আর মন্দ জঙ্গি, সেটি হচ্ছে পাকিস্তান যখন তালেবান পাকিস্তানের উপর আক্রমণ করছে নিজেদের জঙ্গিরাই, তখন তার বিরুদ্ধে ফাইট করছে।
আবার আরেকদিকে পাকিস্তান কিন্তু এলইটি লস্করে তৈয়বা জৈশে মোহাম্মদ যারা কাশ্মীর বেসড জঙ্গি বাহিনী আছে সেটিকে তারা প্রস্পার করছে। তো এই যে দ্বিমুখী নীতি, যে একদিকে আমি জঙ্গি বিরুদ্ধে অভিযান করছি, আরেকদিকে জঙ্গি চাঙ্গাচ্ছি, তো ওটি ভালো জঙ্গি যেটাকে আমরা চাঙ্গা করছি, আর যেটাকে মারতে চাচ্ছি সেটি হলো খারাপ জঙ্গি। এই যে বিভাজন পাকিস্তানের নীতিতে করা হয়েছে সেটি হচ্ছে তার জন্য সবচেয়ে বেশি বিপদ ডেকে এনেছে। আজকে যদি আপনি পাকিস্তানকে চিন্তা করেন, ঠিক পাকিস্তান অ্যাজ এ স্টেট যার আকাশ আমেরিকার দখলে, অর্থাৎ ড্রোন এসে যখন খুশি সেখানে হামলা করছে তার টেরিটরিতে, সে যার বিরুদ্ধেই করুক। 2 নম্বর হচ্ছে যে পাকিস্তানের এই যে পুরা নর্থ ওয়েস্টার্ন পাকিস্তান, এই পুরা অংশ এই তালেবানদের দখলে, তাহলে পাকিস্তান স্ট্যান্ড কোথায় করছে? তো ওই কম্পারেটিভলি সেটা দেখলেন যে আমার মনে হয় যে গত পরশুতে একটা নিউজও বেরিয়েছে যে 71 সালে বাংলাদেশ এবং পাকিস্তানের অবস্থান নিয়ে এই দুই দেশের অগ্রগতিতে বাংলাদেশ কতটুকু এগিয়েছে এবং পাকিস্তান কত পিছিয়ে পড়েছে বেরিয়েছে। তো সেটি থেকে প্রমাণিত হয় এই যে পলিসিটা, রাষ্ট্রীয় পলিসি, এই যে মদত একদিকে দিচ্ছে জঙ্গিত্ব তৈরি করতে, সেখানে মিলিটারি যে ভূমিকা এবং মিলিটারি গোয়েন্দার যে ভূমিকা এবং রাজনৈতিক দলগুলোর যে মতামত, এর ভিতরে একটা বিশাল পার্থক্য আছে। ওই পার্থক্যটাই ন্যাটো সৈন্য সংখ্যা কমাতে এদের এই যে জঙ্গি আক্রমণের সংখ্যা বাড়ছে, এটির সাথে আপনি ব্যাখ্যা করবেন কি হবে? এটি কি মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন কোন নাটক, যে আমরা ন্যাটো সৈন্য সরিয়ে নিয়ে আসছি এখন বাড়ছে, এমন কিছু নাকি? আফটার উইথড্রল অফ দ্য ইউএস ফোর্সেস যে ওখানে একটা নাটকীয় পরিবর্তন হবে, সেটি কিন্তু সারা বিশ্বের যারা অ্যানালিস্ট আছে তারা এটি বিবেচনায় নিয়েছেন এবং এটিকে কিভাবে রোধ করবে সেটিকে করার জন্য যে পদ্ধতি বা পন্থা এটা বের করার জন্য এইসব থিঙ্ক ট্যাঙ্করা অনেক চিন্তা করেছেন। এরকম অনেক চিন্তাশীল অধিবেশনে আমার যোগ দেওয়ার সুযোগ হয়েছিল। তো সেক্ষেত্রে এটি যে বাড়বে এবং আফগানিস্তানের যে সমস্যাটি আছে সেটি হচ্ছে যে আফগানিস্তানে যে তালেবানরা যুদ্ধ করছে সেই যুদ্ধের পেছনে পাকিস্তানের কতটুকু মদত আছে সেটি কিন্তু দেখতে হবে। সেখানে একটি পাকিস্তানি মদত চলছে, আবার পাকিস্তানি তালেবান তাদের বিরুদ্ধে পাকিস্তান ফাইট করছে। এই জায়গাটাতে যে জটিল অবস্থা সৃষ্টি করেছে এবং ভারতে হচ্ছে তারা ভারতের সাথে তাদের যে সম্পর্ক আছে তার জন্য তারা জঙ্গিকে প্রক্সি ওয়ারে ব্যবহার করছে। এইভাবে আপনি কোনোদিন জঙ্গি দমন করতে পারবেন না, সেই আঘাতটা এসে পড়বে আপনার ঘাড়েই এবং এটি হচ্ছে পেশোয়ারের এই আক্রমণটা হচ্ছে একটি জ্বলন্ত উদাহরণ। জি মোহাম্মদ ইব্রাহিম, তাহলে আমরা আপাতত এই জটিল হিসাবের মধ্যে থাকবো নাকি এখান থেকে কিছু সরল অঙ্কের হিসাবে কিছু বের করে নিয়ে আসা রয়েছে? একদিকে ভারত পাকিস্তান উপমহাদেশে অস্থিতিশীলতা করা একটা ষড়যন্ত্র কিনা, অথবা যেটি অধ্যাপক আমিনাম হোসেন বলছিলেন যে অস্ত্র ব্যবসা কারা নিয়ন্ত্রণ করছে, এই অস্ত্র ব্যবসায়ীরাই এইগুলো টিকে রাখছে কিনা, নাকি স্বাভাবিক অর্থে আমরা ধরে নেব যে তালেবানদের একটি আদর্শ রয়েছে, সেই আদর্শবোধের জায়গা থেকে তারা এগুলো করছে? কোন জায়গাটিতে আমরা পৌঁছাবো? আপনার প্রশ্নটা খুব জটিল, উত্তরটা আমি কত সহজে দিতে পারবো জানি না, চেষ্টা করা বাঞ্ছনীয়। 1 নম্বর হচ্ছে যে এখানে ভারত এবং পাকিস্তানের একটা সম্পর্ক আছে, আমি বোঝাতে পারছি কিনা জানি না। পাকিস্তান যত অস্থিতিশীল হবে ভারত তত যুগপৎ চিন্তায় পড়বে, আবার আনন্দিত হবে। চিন্তায় পড়বে এই মর্মে যে পাকিস্তানের অসুস্থতা, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, সর্দি কাশি, একটা উদাহরণ দিয়ে বলছি, সেটা আবার আপনার এখানেও আইসে লাগতে পারে। আর আনন্দের বিষয়, পাকিস্তান যত অস্থিতিশীল থাকবে প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে সে দুর্বল থেকে দুর্বলতর হতে থাকবে। তাহলে ভারতের জন্য পাওয়া বারো। আমাদের কাম্য কি? বাংলাদেশ নামক রাষ্ট্রের আমাদের কাম্য হলো ওইটা যেন যেখানে আছে ওখানেই থাকে, ওখানে যেন ধীরে ধীরে কমতে থাকে। আমাদের এখানে যেন কোনো নিয়মে ইম্পোর্ট না হয়, আমদানি না হয়। এটা হলো আমাদের বিবেচ্য বিষয় বাংলাদেশের। মানে পাকিস্তানের 14 গোষ্ঠী উদ্ধার করতে আইসে আমি এখানে বিশেষ লাভবান হব না যদি আমি ওখান থেকে কোনো শিক্ষা নিতে না পারি, ইফ আই ক্যানট টেক এনি লেসন। আমার লেসনটা হচ্ছে যে পাকিস্তানে নাম্বার 1 যে কাজটা তারা করেছে, আপনি কিন্তু একটা প্রশ্ন আমাকে মাঝখানে করেছিলেন যেটা উত্তর দেওয়া হয় নাই, যে সেখানে এত বড় নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কাজটা কেমনে হলো। যেমন বাংলাদেশে অনেকগুলো স্কুল আছে যেগুলো ক্যান্টনমেন্টের ভেতরে অবস্থিত, প্রতিটা সেনানিবাসেই বড় বড় স্কুল আছে বা শহর এলাকায় চলে স্কুল আছে। যেমন খুলনা কলেজিয়েট স্কুলটা তো ক্যান্টনমেন্টের গেটের ঠিক বাইরে, আবার চট্টগ্রাম ক্যান্টনমেন্টে 3-4টা স্কুল আছে, ঢাকা ক্যান্টনমেন্টে 3-4টা স্কুল আছে, এরকম প্রত্যেক জায়গাতে আছে।
এখন মিলিটারি চালায় মানে কিন্তু মিলিটারি তো সেটাকে দুর্গের মতো প্রহরা দেয় না। এখানে কিন্তু গোয়েন্দা বাহিনীর ফেলিওর, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইশারা দেওয়ার পরেও স্থানীয়ভাবে যে তারা এটাকে নিরাপত্তা নিল না। আমি কোন একটা সংবাদে পড়ছিলাম যে স্কুলের নিরাপত্তা কর্মীরা দেখছিল ওরা দেওয়াল টপকি ভিতরে ওরা মনে করছে বাচ্চারা খেলছে। হ্যাঁ, ওরা মনে করছে বাচ্চারা খেলছে। তার মানে হলো আপনার মন মানসিকতাটা কতটুকু প্রস্তুত ছিল এরকম একটা সিচুয়েশন ফেস করার জন্য। এখন 132 জন বাচ্চা ওখানে মারা গেছে। আমি বলতে চাচ্ছি যে এটাকে তো আর আমরা স্বাভাবিক নেওয়াটা উচিত না। এটা তো লঞ্চ দুর্ঘটনা না। অস্ট্রেলিয়াতে আবার এরকম মারতেছে, কানাডায় আবার এরকম মারতেছে, আমেরিকাতে এরকম মারতেছে। তা আপনি সেটার সঙ্গে যেহেতু জঙ্গি কানেকশন নাই, সেহেতু আপনি ওটাকে ইজিলি কন্ট্রোল করতে পারতেছেন বা এটাকে কন্ট্রোলেবল বলে মনে করছেন। এই অ্যাক্সিডেন্টটা যখন মিলিটেন্ট গ্রুপের হাত দিয়ে হয় তখন আপনি তো মনে করবেন যে আজকে এখানে না, অ্যাক্সিডেন্ট মিনস অ্যাক্সিডেন্ট শব্দটাকে ব্যাপক করতে আপনি ধরেন, এটা তার রুটিন ব্যাপার না। ওই শর্তে ওই অর্থে বলছি। তো যখন আপনি এটাকে ধরবেন তখন তো মনেই করতে পারেন যেটা আরো অন্য জায়গায় করতে পারে। তাহলে হোয়াট লেসন আর ইউ টু টেক? নাম্বার 1 লেসন হচ্ছে যে আপনি এটাকে নিরাপত্তা ব্যবস্থা আসলে তারা দুর্গের মতো করে চতুর্দিকে প্রহরা দেয় নাই, দিলে তো আসার কথা না, কিন্তু তাদের দেওয়াটা উচিত ছিল। বিকজ এন্টায়ার রিজিয়ন ইজ ইনফেক্টেড, পুরো এলাকাটাই সন্ত্রাস কবলিত এলাকা বা মিলিটেন্সি। দেওয়ার তো কোনো কারণ নেই, তার মানে আমরা ধরে নিতে পারি যে ইচ্ছাকৃতভাবে এটা অ্যাভয়েড করে গেছে, ওভারলুক করে গেছে। আমি বলবো অবহেলাপূর্ণ মনোভাব। এটা ইচ্ছাকৃত না বলে বলাটা ভালো হবে যে অবহেলাপূর্ণ। দ্বিতীয় হচ্ছে যেটা অস্ত্র নিয়ে বলছিলেন, সে অস্ত্র নিয়ে বলার বিষয় প্রত্যক্ষভাবে রাজনৈতিক কর্মী হিসাবে নিজে যখন খাতায় নাম লেখায় তার পূর্বে বিভিন্ন কিছুতে জড়িত ছিলাম। আমি না আপা অনেক কিছুতে আমাকেও পেয়েছেন সঙ্গে। একটা কাজে অনেকদিন যাবৎ ঘোরাঘুরি করেছি দেশে বিদেশে, সেটা হচ্ছে স্মল আর্মস নেটওয়ার্ক। স্মল আর্মস মানে ক্ষুদ্র অস্ত্র পৃথিবীতে যে দিকে চলাচল করে এবং মানুষের যতটুকু জানা আছে, সরকারের যতটুকু জানা আছে, তার অজানা কতটুকু আছে। আপনার জানা আছে 5,000 অস্ত্র আছে এক জায়গায়, আর অজানা কত আছে, এটা একটা বিরাট প্রশ্ন। তো পৃথিবীতে ক্ষুদ্র অস্ত্রের ব্যবসা দুটো ধাপ আছে। একটা ধাপ হচ্ছে নিয়ন্ত্রিত এবং রেকর্ডেড, আরেকটা ধাপ হচ্ছে অনিয়ন্ত্রিত এবং আনরেকর্ডেড। কাদের স্বার্থ হাসিল হচ্ছে কোনটা? যদি এগুলো টিকিয়ে রাখা বিশেষ কোন রাষ্ট্রের অভিসন্ধি হয়ে থাকে, সেই রাষ্ট্রটি কারা হতে পারে? এটা রাষ্ট্রের অভিসন্ধির থেকেও বড় কথা হচ্ছে যেখানে অনেকগুলো অস্ত্র ব্যবসায়ীদের অভিসন্ধি, অস্ত্র ব্যবসায়ীরা এটাতে জড়িত থাকে। এর কারণ হচ্ছে আপনি বৈধভাবে অস্ত্র যদি 500 টাকায় বিক্রি করেন, অবৈধ অস্ত্রটা আপনি কিন্তু 5,000 টাকায় বিক্রি করেন। বৈধ একটা অস্ত্রের বদলে সে 10টার বদলে একটা বেচে অনেক টাকা পায়। 2 নম্বর হচ্ছে এই অস্ত্রগুলো অনেক জায়গায় প্রোডাকশনই হচ্ছে অবৈধভাবে, যেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। আর অর্থের উৎস একটা কথা বলছিলেন না, আপনার দেশে যেমন রংপুর থেকে ঢাকা পর্যন্ত আসতে একটা সবজির ট্রাকেও সবজির যত দাম তার থেকে 4 গুণ বেশি চাঁদা দেন, ঠিক না? ঘাটে চাঁদা দেন, শ্রমিকদের সংগঠনকে দেন, পুলিশ বাহিনীকে দেন। বিভিন্ন যে ওশেন যে আন্তর্জাতিক নৌ চলাচল রাস্তাগুলো, আমরা তো মনে করি বোধহয় আল্লাহর দেওয়া 7 সমুদ্র 13 নদী, তার মাঝখান দিয়ে নৌকা যাচ্ছে, তার মধ্যে জাহাজ চালছে, কোনো ঝামেলা নেই। আসলে ওরাও যে চাঁদাবাজি শিকার এবং সেই চাঁদাবাজির মাত্রাতে মিলিয়ন ডলারে, এটা তো সাধারণ মানুষ খবর রাখে না। অর্থগুলো কোথায় আসে? সেই অর্থগুলো এদের কাছেই যায়। না, এদের কারা দিচ্ছে সেই অর্থগুলো? এই জাহাজ মালিক দিচ্ছে, ব্যবসায়ী দিচ্ছে। জাহাজ মালিক স্পষ্টভাবে এটা তো অনেক জায়গায় এই বিশ্লেষণে বেরিয়ে এসেছে। যখন আফগানিস্তানে তালেবান সরকার ছিল, তালেবান সরকার থাকাকালীন 3টি দেশ এই তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছিল। সেটি হলো একটি পাকিস্তান, একটি সৌদি আরবিয়া, একটি ইউনাইটেড আরব এমিরাতস। তাহলে বুঝতেই হবে এই 3 দেশের অর্থ সবচেয়ে বেশি এখানে কাজে লাগছে, এখানে কাজে লাগছে। আরেকটি হচ্ছে তাদের নিজস্ব অর্থায়নের জন্য তারা যত অনৈতিক ব্যবসা আছে, এক কথায় বলা যায় মাদক চোরাচালান, অস্ত্র বিক্রি, তারপরে ড্রাগস, ওইখানে বিশ্বের সবচেয়ে বেশি হচ্ছে আফিমের চাষ হয় আফগানিস্তানে। তো সেখান থেকে যে অর্থ হচ্ছে এটা প্রচুর, পেশোয়ার এই অঞ্চলে। তো এখানে যে অর্থ হচ্ছে সেখানে প্রচুর। এরপরে হচ্ছে যে তাদের সাথে সম্পৃক্ত আল কায়দাকে কিন্তু তালেবানি জায়গা দিয়েছে, সেখানে আল কায়দার অর্থের সাথে তালেবান অর্থের একটি সম্পর্ক আছে। তো সব মিলিয়ে যে অর্থের যে সাম্রাজ্যটা আছে এটি মোটামুটি পরিষ্কার। আপনি যে একটা অস্ত্রের কথা বলছেন, যে অস্ত্র দিয়ে অস্ত্র বাণিজ্যরা এটাকে বাঁচিয়ে রেখেছে, আমি এটার সাথে একমত না। অস্ত্র বাণিজ্য শুধু এখানেই না, এটা মেক্সিকোর ড্রাগ লর্ডসরাও অস্ত্র কিনছে। বিশ্ব বাজারে এই ধরনের অবৈধ অস্ত্রের প্রায়
$72 বিলিয়ন ব্যবসা আছে। আমি একটু এখানে আমি একটু শেষ করে দিচ্ছি। তো এই ক্ষেত্রে এই জায়গাটাকে আমরা বলছি ডিনায়াল সিনড্রোম। আপনি অস্ত্রের ব্যবসাদের ঘাড়ে এই দায়িত্ব চাপিয়ে দিতে চাচ্ছেন, আপনি চাপিয়ে দিতে চাচ্ছেন সোভিয়েত ইনভেশনের এই রিজনসের উপরে, বাট সেটি হচ্ছে পাকিস্তানি তো এই চেষ্টা করছে। তার যে দায়িত্ব ছিল দিতে চাচ্ছি না, আমরা জট খোলার চেষ্টা করছি। আমি বলছি পাকিস্তানও ওই একই যুক্তি দিচ্ছে, সেই যুক্তির সাথে যখন আমি মেলাতে চাচ্ছি ওই পাকিস্তানের ওই যুক্তিকে আমরা বলছি ডিনায়াল সিনড্রোম। তাকে এই রেসপন্সিবিলিটি অ্যাকসেপ্ট করতে হবে যে এখানে জঙ্গিত্বকে দমন করার জন্য তাকে স্বীকার করতে হবে এখানে জঙ্গি অবস্থান আছে। দ্বিতীয়ত হচ্ছে এটির প্রতি আপনি তার প্রতিক্রিয়া হিসাবে যে নির্মূল করার যে ব্যবস্থা তার একটা স্ট্র্যাটেজি থাকতে হবে। সেই স্ট্র্যাটেজি আপনি এখন ইসলামী জিহাদের নামে এই শিশুকে হত্যা করার যে ইডিওলজি তৈরি হয়েছে দিয়ে সারা বিশ্বের মুসলমানকে যে আজকে হেয় করা হচ্ছে সেটির দিকেও তাকাতে হবে। সেখানে যদি আপনি তাকাতে না পারেন তাহলে এই ডিনায়াল সিনড্রোম উল্টা পাল্টা দায়িত্ব দায়ভার দিয়ে নিজে মুক্তি পেয়ে গেলেন, এই অবস্থা থেকে পাকিস্তানকে আর মুক্তি দেওয়া যায় না। পাকিস্তানকে মুক্তি মানে আমরা চাচ্ছি না, তারা যেন নিজেরা মুক্ত হতে না চায়। কিন্তু কথা হচ্ছে যে উপমহাদেশের মানে আপনাদের আলোচনায় বেশ কয়েকবার এই বিষয়টি আসছে যে পাকিস্তানের যে অবস্থা বা আফগানিস্তানের যে অবস্থা তার ঝোড়ো হাওয়া আমাদের গায়ে এসেও পড়তে পারে, সেটির সম্ভাবনা কতখানি? আমরা বাংলাদেশের ক্ষেত্রে আমরা কতখানি নিরাপদ, যেখানে আইএস তাদের নতুন শাখা খোলার কথা বলছে, ইসলামিক স্টেটস গুলা, যেখানে আল কায়দার প্রধান আইমান আল জাওয়াহিরি হুমকি দিয়েছে বাংলাদেশে এবং ভারতে নতুন শাখা খোলার, এগুলোর সাথে কোনো যোগসূত্র থাকতে পারে কিনা? দেখুন, এটার আনসার কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু কোনো আনসার নেই। হ্যাঁ, আমি একটু আপনি এটাতে আসবো, কিন্তু জেনারেল ইব্রাহিম যে কথাটা বলছিলেন যে পাকিস্তান যদি আনস্টেবল হয়ে যায় তাহলে ভারতের অনেক আনন্দিত উল্লাসিত হওয়ার কারণ আছে, বাট আমার মনে উদ্বিগ্ন হওয়ারও কারণ আছে, কারণ হ্যাঁ আচ্ছা, তো আমার মনে হয় যে এখন যে ধরনের বিশ্ব রাজনীতি চলছে এবং ভারতের পররাষ্ট্রনীতি যে ধরনের ওরা এক ধরনের একটা মাত্রা তৈরি করতে চাচ্ছে, সেখানে আমার মনে হয় যে একটা আনস্টেবল পাকিস্তান ভারতের জন্য কিন্তু সুখকর কিছু হবে না। এখানে শুধু কাশ্মীরের ব্যাপার না, ভারতের সিকিউরিটি কনসার্নস কিন্তু খুবই হাই, এবং ভারত আমরা জানি গতকাল রেড অ্যালার্ট জারি করেছে। সুতরাং ভারতের, এবং এই যে আপনি যে প্রশ্নটা আমাকে করলেন আমি ওটাতেই আসছি যে আমাদেরও যথেষ্ট উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। কারণ আপনি জানেন আজকে আমরা সব কয়টা চ্যানেলেই দেখছিলাম যে আনসারুল্লাহ বাহিনীর কথা আমরা দেখছিলাম, আনসারুল্লাহ বাংলা টিম, ওরা হ্যাঁ, এবং দেখেন তারা এই এবং অল্প বয়স্ক ছেলে একটা মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, এবং সে মানে আইটিতে বেশ ভালো এবং ইঞ্জিনিয়ারিং এ পড়ছে, সে ড্রোন তৈরি করার চেষ্টা করছে। তো এই যে ধরেন যেটা কথাটা আপনি বলেছিলেন, এখানে তো ধরেন আমি যে কথাটা প্রথমে বলছিলাম যে ইটস লাইক অ্যান ইন্ডাস্ট্রি, একটা কারখানা তৈরি হয়ে গেছে। মেক্সিকোতে যেরকম ওয়ারলর্ডস আছে, মোল্লা ফারুক, মোল্লা ওমর, এদের সবাইকে কিন্তু বলাই হয় যে তারা ওয়ারলর্ডস, এরা এই এলাকাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এবং এটা তারা হয়তো ইসলামের নাম ব্যবহার করছে কিন্তু মূল উদ্দেশ্য হলো তাদের শক্তিটাকে এখানে স্থাপন করা, এবং নানান ধরনের অবৈধ কাজকর্ম ওখানে চলছে। এখানে ইসলামিক কিন্তু কোনো কিছুই নেই, ওই ইডিওলজিটাকে তারা বেস করছে জাস্ট সাধারণ জনগণকে বিভ্রান্ত করার জন্য। এবং আমরা এটা যে বাতাস বাংলাদেশে লাগবে না সেটা কিন্তু আমি বলবো যে আমি উড়িয়ে দেব না, কারণ এরা নন স্টেট অ্যাক্টরস, এবং বাংলাদেশেও আমরা দেখছি একটা স্পেস তৈরি হয়ে যাচ্ছে, একটা ক্ষেত্র আছে যারা এই ধরনের ইডিওলজিকে আহরণ করে এবং নেওয়ার সেক্ষেত্রটা আছে বাংলাদেশে। কিন্তু এটা বলে আবার আমি এটাও বলতে চাই যে এত ভয়াবহ ব্যাপারটা ঘটেছে, যেটা 132টা বাচ্চাকে মারা হয়েছে, সেটা যে ধরনের নিন্দা এসেছে, আমি খুবই
মানে যেহেতু আমরা দেখছি যে বাংলাদেশে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কিন্তু এটাতে ইউনাইটেড একটা স্ট্যান্ড নিয়েছে অলরেডি এবং এটাকে নিন্দা জ্ঞাপন করেছে, এটাকে কোনো পক্ষই কিন্তু সাপোর্ট করেনি সাপোর্ট না মানে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো কি কেউ চুপ করে থাকেনি। এই যে চুপ অনেক সময় তো আমরা দেখি যে অনেক ওভারলুক করে যায়, সেটাও কিন্তু ওভারলুক করে যাওয়াটা কিন্তু এক ধরনের একটা মৌন। তো সেখানে আমার মনে হয় যে এই সমস্ত জিনিসকে ট্যাকল করার জন্য যেটা ভীষণভাবে প্রয়োজন হয় সেটা হলো রাজনৈতিক একটা কনসেনসাসে। আমার মনে হয় বাংলাদেশে সেই জায়গাটাতে আমরা আজকে যদি সেটা হয়ে থাকে অবশ্যই আমাদের জন্য সেটা একটা সুখকর খবর। আমরা আলোচনায় ফিরবো, দর্শক একটা ছোট বিরতি পরে খুব শীঘ্রই ফিরছি। আমার মন্তব্যটা বলার আগে আপনাকে ছোট্ট করে একটু নিবেদন করে নেই। যদিও আপনি বলেছেন যে নিরাপত্তা বিশ্লেষক হিসাবেই জেনারেল ইব্রাহিম আসছেন, কিন্তু আমি তো বাস্তবে রাজনীতিও করি। সত্যটা তুলে না ধরলে ভুল হবে যে আমার আল্লাহ তাআলার দয়ায় যদি আমি নির্বাচন করি হাটাদারি থেকে, ওখানকার লোকের সঙ্গে আমার সবচেয়ে বেশি যোগাযোগ, আমি যাওয়া আসা মাসে 15 থেকে 20 দিন। আজকে দিনের বেলা ফোন আসছে কয়েকটা, তাদের বক্তব্য ছিল যে আপনি তো এই 2-3 দিন ইন্ডিপেন্ডেন্ট টিভিতে গেছি একবার, আর ওটা কোন টিভি, এসএ টিভিতে গেছি একবার। আজকে বক্তব্য ছিল যে এর মধ্যে যদি কোনোখানে যান আপনি কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা তুলে ধরবেন যে পাবলিক এটা পছন্দ করতেছি না। আমরা কোনটা, এই যে আফগানিস্তানে এই পেশাওয়ারের ঘটনা, এটা পছন্দ করছে না কথাটি বলার জন্য হাটাদারি এলাকার চট্টগ্রাম এলাকার লোকেরা ফোন করে বদ্দা গেলে হইবেন, উই ডোন্ট লাইক ইট, এটা চারগাঁয়ে ভাষা আর কি। তো আমি এটা বলতে চাচ্ছি জনগণের মধ্যে একটা ফিলিং আছে যে ইটস নট এ গুড সিম্পটম, ইটস নট এ গুড থিং দ্যাট উই নিড টু লুক এট। তো আপনাকে সাবধান হতে হবে। রাজনৈতিক কনসেনসাসের কথা আমেনা আপা বলেছেন, অ্যাবসলিউটলি 100% রাইট, জেনুইন। আমরা নবীন ছোট দল, ছোট বলেন বড় বলেন, সকলের মধ্যে কথাবার্তা যে হয়েছে আজকে সারা দিন ধরে, এটা কি হইলো, এটা কি হইলো, হোয়াট নিড টু ডু। সো ইট ইজ গট টু বি ইউনানিমাস ডিনায়াল। আমার ছোট দল বাংলাদেশ কল্যাণ পার্টি বলেন, আরো ছোট দল বলেন, বড় দল বিএনপি বলেন, আমাদের সকলের একটাই ওপিনিয়ন, এই জিনিসটাকে কোনো অবস্থাতেই হালকাভাবে নেওয়া উচিত হবে না। আমরা যেন সাবধান থাকি। কতটুকু সাবধান এটা তার এই স্মল টাইমে, এই ছোট ক্ষুদ্র সময়ে টেলিভিশন টক শোতে বিস্তারিত আলোকিত করা যাবে না, কিন্তু সাবধানতা অবলম্বন, মাথার মধ্যে মস্তিষ্কে অ্যালার্টনেস রাখতে হবে। এবং আমি ছোটর উপরে ছোট কথা বলতে চাই, বাংলাদেশের যে সমস্ত বাচ্চাদের স্কুল আছে ওনাদের কর্তৃপক্ষ সারা বাংলাদেশে যে যেখানেই থাকুন না কেন অন্তত আপনাদের কান আর চোখ খোলা রাখবেন, আপনাদের এখানে যেন ছোটখাটো দুর্ঘটনা না হয়। আমেরিকার মতো পাগল যেন ঢোকে না, বা তালেবানদের মতো হুশের পাগল যেন ঢোকে না। জেনারেল রশিদ, গতকাল মানে গত মঙ্গলবার এই ঘটনার পরপরই গত বুধবার অর্থাৎ গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। সেটা হচ্ছে কোন সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত বা প্রমাণিত হলে তাকে ফাঁসির যে মৃত্যুদণ্ডের যে বিধান ছিল সেটার উপর যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হচ্ছে, অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকরের বিধানটি আবার ফিরে আসছে। এর মধ্য দিয়ে এই প্রায় 6 বছর পর এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। এর মধ্য দিয়ে এই সন্ত্রাসী কর্মকাণ্ড কমার কি কোনো ঘটনা মানে সম্ভাবনা আছে কিনা? স্বভাবতই এটা কি স্ট্র্যাটেজিক শিফট। পাকিস্তানের যে আমরা বলেছি রাষ্ট্রীয় নীতিতে ইসলাম ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার একটা ব্যাপক প্রক্রিয়া আমরা দেখতে পাই। প্রক্রিয়াগতভাবে তারা এটিকেই ব্যবহার করে এবং এখানে কোন রাজনৈতিক দলই এই ইসলামের নামে, যেটা আপা বললেন যে জিহাদের নামে যে সহিংসতা, বাচ্চাদের হত্যা করা, শিশু অধিকার কেড়ে নেয়া, মানুষের অধিকারকে হরণ করা, এটা যে ইসলাম না, সেটি থেকে তারা বেরিয়ে আসতে পারেনি, এটিকে তারা ব্যবহার করেছে এবং যার ফলেই এটির উপরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এবং পাকিস্তান হচ্ছে এখনো সেখানে ব্লাসফেমি আইন প্রচলিত আছে এবং সেটি হচ্ছে এই পুরা পরিবেশকে একটি নিরাপত্তা ব্যবস্থা দিয়ে এই যারা জঙ্গি সংগঠন আছে তাদের প্রতি ইসলামী দল হিসাবে পরিচিত যেগুলো আছে তাদের সবার সিম্প্যাথি আছে, এটা হলো বাস্তব সত্য। এই সিম্প্যাথি থেকেই এই দলগুলো হচ্ছে তাদের রাজনৈতিক শক্তি আহরণ করে। তারা আসলে তো বেসিক্যালি সন্ত্রাসী অস্ত্র দিয়ে যুদ্ধ করছে, মানুষ মারছে। তো এই চিন্তাতে এটি একটি পদক্ষেপ এবং আমরা মনে করছি যে পাকিস্তানের পলিসিগতভাবে তাকে একটা সিসমিক শিফট করতে হবে, অর্থাৎ এটাকে আপনি ইউ টার্ন বলতে পারেন। এই ইউ টার্ন নিতে যদি আজকে পাকিস্তানের রাজনৈতিক দল বা প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ যদি সক্ষম হয়, তাহলেই আমি বলবো পাকিস্তানের জন্য ভবিষ্যতে আমরা আলোকিত ভবিষ্যৎ দেখতে পাবো। আর উনি যেটা বললেন এটা ভেরি রাইট, যে বাংলাদেশে ওই আলোকে
যে র্যাডিকালাইজেশন, এই যে ইসলামের নাম ব্যবহার করে সকল পলিটিক্যাল ইসলাম এই মানুষকে জিহাদের দিকে প্ররোচিত করা, এই যে বিভ্রান্ত করা, সেটি থেকে প্রতিরোধ করার ব্যবস্থাকে আরো জোরদার করতে হবে, সেই মানুষকে সচেতন জোরদার করতে হবে। করাটা অধ্যাপক আমিনা মহসিন আমাদের এই উপমহাদেশীয় ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে অথবা আমরা এই সাবকন্টিনেন্টে যারা রয়েছে, ভারত, পাকিস্তান, বিশেষ করে বাংলাদেশ, মানে কিভাবে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলা করতে পারে, এবং এ নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কথা উঠছে এবং উঠেছে, কিন্তু কার্যকর কোনো পদ্ধতিকে আমরা পৌঁছতে পেরেছি? দেখুন, আমরা আপনি যেহেতু আমাকে আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে প্রশ্নটা করেছেন, আমি সেভাবে উত্তর দিব। আমরা সার্কের মাধ্যমে বিভিন্ন চার্টার সই করেছি, কিন্তু আমি বলবো কোনোটাই কিন্তু কার্যকর না। দিস আর মেয়ার, এগুলা বেশিরভাগই ডিক্লারেশনস এর মতো, এবং আমরা এটাও দেখতে পাচ্ছি। কিন্তু ব্যাপারটা হলো কি, যে ডিক্লারেশনস গুলো বা কনভেনশনস গুলো আমরা সই করেছি এতদিন পর্যন্ত আমরা দেখেছি এগুলো আমরা টেরোরিজম, সন্ত্রাসবাদের বিরুদ্ধে করেছিলাম, যেগুলো ধরেন আমরা পাকিস্তান মনে করেছে কাশ্মীরকে মাথায় রেখে করা হয়েছে, বাংলাদেশ মনে করেছে পার্বত্য চট্টগ্রাম, ভারত মনে করেছে নর্থ ইস্ট। কিন্তু এখন কিন্তু প্যারাডাইমটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এই যে ধরনের শক্তির উত্থান আমরা দেখতে পারছি সেটা কিন্তু খুবই ডেঞ্জারাস। এবং আপনি যেটা ওনাকে বললেন যে মৃত্যুদণ্ডটা আবার ওরা নিয়ে এসেছে, আমি মনে করি না যে এটার মাধ্যমে এটার সমাধান হয়ে যাবে। কারণ আপনি লক্ষ্য করবেন এরা কিন্তু যে ধরনের তো আত্মঘাতী বোমা হামলা, আত্মঘাতী হামলা, সেটাই আমি বলছি, এমনি মরছে। মানে ওদের যে মতবাদ, ওদের যে বিশ্বাস, ওরা তো মনেই করে যে ওরা যদি মারা যায় তারা শহীদি মর্যাদা পেল, শহীদি মর্যাদা পেল। পলিটিক্যাল আইসোলেশন দরকার। পলিটিক্যালি তাদেরকে আপনি আইসোলেট করেন, এবং এমন আমি আবারও এখানে জোর দিয়ে বলবো যে এখানে ধরেন মানে পাকিস্তান, বাংলাদেশ, ভারত, তিনটা দেশকেই কিন্তু এখানে কোঅপারেট করতে হবে। এটা কিন্তু কোনো এক দেশ কিন্তু এটা সমাধান করতে পারবে না। আর আমাদের শিক্ষা ব্যবস্থা একটা আমূল পরিবর্তন আনতে হবে। আমরা সামহাও যখনই আমি লক্ষ্য করেছি, যখনই আমরা এটা নিয়ে কথা বলি, আমরা শুধু মাদ্রাসা এডুকেশনটাকে অ্যাটাক করছি। মাদ্রাসা এডুকেশনের তো প্রবলেমটা আছে, আমি মেনেই নিচ্ছি, সেখানে সমস্যাটা আছে। বাট এটার সাথে আমাকে এটাও মানতে হবে, যেটাকে আমরা সেকুলার এডুকেশন বলছি, সেখানেও কিন্তু প্রচন্ড সমস্যা আছে। সামহাও আমরা ধর্মটাকে ছেড়ে দিয়েছি এমন সব লোকের হাতে যারা খুব একটা ধর্ম নিয়ে, আমরা মনে করি, দেখেন আপনি একটা পরিবারে যে সবচেয়ে দুর্বল বাচ্চাটা থাকে তাকে আমরা মাদ্রাসায় পড়িয়ে, আমি প্লিজ আমি শেষ করতে যাচ্ছি এটা বলে যে সেকুলার এডুকেশনেও কিন্তু আমাদের একটা পরিবর্তন আনতে হবে। আমাদের সেকুলার এডুকেশনটাও কিন্তু প্রচন্ডভাবে ইনটলারেন্ট হয়ে যাচ্ছে। সো পুরাটা আমি বলবো একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিতে হবে আমাদেরকে। অনেক ধন্যবাদ। আমাদের হাতে আর একেবারে সময় নেই। ধন্যবাদ জেনারেল ইব্রাহিম, ধন্যবাদ জেনারেল রশিদ, ধন্যবাদ অধ্যাপক আমিনা মহসিন।